Hello guys, welcome to our lecture of concept 6 and আজকে আমরা problems involving mixtures দেখতে যাচ্ছি। Okay, so problems involving mixtures আমাদের মেইন দুইটা ফর্মুলা আছে। ফার্স্ট ফর্মুলাটা হচ্ছে the formula for overall concentration আর সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে the spider method। তো mixture চ্যাপ্টারে one of the most popular formulas হচ্ছে the spider method। আর স্পাইডার মেথডটা সবসময় আমরা ওটাকে কাজে লাগাতে পারি না, বাট অনেক সময় দেখা যায় কোয়েশ্চেনটা এমন হয় যে স্পাইডার মেথডটাকে কিভাবে করে এই কোয়েশ্চেনে অ্যাপ্লাই করব সেই জিনিসটা আমরা বুঝতে পারি না। সো এই জন্য আমাদেরকে ওভারঅল কনসেন্ট্রেশনের যে ফর্মুলাটা সেটাও শিখে রাখতে হবে। ফার্স্ট আমরা ওভারঅল কনসেন্ট্রেশনের ফর্মুলাটা দেখবো, তারপর আমরা স্পাইডার মেথডটা দেখবো। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট রাইট। আমাদের ওভারঅল কনসেন্ট্রেশনের ফর্মুলাটা হচ্ছে C is equal to C1 Q1 plus C2 Q2 divided by Q1 plus Q2। আচ্ছা, তো চলো আমরা ফর্মুলাটা দেখলাম, ফর্মুলাটাকে আমরা একটু ব্রেকডাউন করি। এই সিটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড ওভারঅল concentration C1 concentration of first mixture, C2 concentration of second mixture, আর Q1 আর Q2 দুইটা হচ্ছে রেসপেক্টিভলি কোয়ান্টিটি of first and second mixture respectively। হ্যাঁ, তো এই ফর্মুলাটাকে আমরা যদি একটা ম্যাথের মধ্যে দিয়ে দেখি তাহলে আমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কিভাবে করে এই ফর্মুলাটাকে আমরা ম্যাথসে অ্যাপ্লাই করতে পারি। সো চলো আমরা ম্যাথসের মধ্যে দেখি। Okay, so আমাদের question 1, question of the day number 1, that we famously know it। আচ্ছা, in a 24 kg of salt water 8% is salt, in a 24 kg salt water solution, হ্যাঁ 8% is salt, 8% salt of another mixture, 4% is salt। And in another mixture 4% is salt. How many kgs of the second solution must be added to the first mixture to get a solution that is 5% salt? Should be added to the first mixture to
containing 5% salt. আচ্ছা, তো চলো আমরা কোশ্চেনটাকে একটু ব্রেকডাউন করি, বোঝার চেষ্টা করি। In a 24 kg salt water solution, একটা salt water solutionে 24 kg টোটাল ওয়েট, সেখানে 8% হচ্ছে সল্ট, আর in another mixture আরেকটা মিক্সচারে 4% আছে হচ্ছে সল্ট। এখন বলতেছে how many kgs of the second mixture should be added to the first mixture, এই ফার্স্ট মিক্সচারের সাথে এই সেকেন্ড মিক্সচারের how many kgs should be added to the first to get a solution যেটা ওভারঅল কনসেন্ট্রেশন হচ্ছে 5% সল্ট। আচ্ছা, তো এখানে একটা জিনিস নোটিস করো, আমরা কয়েকটা ওয়েতে এই জিনিসটাকে ব্যাখ্যা করি। 24 kg salt water solution, 24 kg, 8% salt, প্রথমটাতে 8% salt। তো দেখো এই 24 kg টা কিন্তু একটা কোয়ান্টিটি, আমরা ধরলাম এটাকে Q1 ধরে দিলাম, আর 8% এটা কি, এটা একটা কনসেন্ট্রেশন, এটাকে আমরা C1 ধরতে পারি। and in another mixture এখানে হচ্ছে 4% salt, তাহলে আমরা এটাকে C2 ধরতে পারি। এখন বলছে how many kgs of the second mixture, তার মানে কি আমাদের Q2 এখানে চাচ্ছে, should be added to the first mixture to get a solution containing একটা সলিউশন মানে হোল সলিউশন, সেটা 5% সল্ট থাকবে। তার মানে এই 5% কি, এই পুরোটা হচ্ছে বড় হাতের সি, মানে হচ্ছে ওভারঅল কনসেন্ট্রেশন। ওকে, সো আমরা এখন ফর্মুলাটাতে ফালাই, ফর্মুলাটা ফালালে তারা আমাদের কি কি পাচ্ছি, আমরা দেখো C is equal to 5, Q1 is equal to 24, Q2 we don't know, we have to find out, C1 8%, আমরা পার্সেন্টটা লিখলাম না, আমরা জাস্ট 8 লিখে দেব, আমরা জাস্ট নাম্বারস দিয়ে লিখব, আর C2 হচ্ছে 4% which is equal to 4. So therefore as the formula goes, C is equal to C1 Q1 plus C2 Q2 divided by Q1 plus Q2. তো এখান থেকে আমরা ভ্যালুগুলো বসাই দিই। C এর ভ্যালু হচ্ছে 5, C1 এর ভ্যালু হচ্ছে 8 মাল্টিপ্লাই বাই Q1 এর ভ্যালু হচ্ছে 24 প্লাস C2 এর ভ্যালু হচ্ছে 4 মাল্টিপ্লাই বাই Q2 এর ভ্যালু হচ্ছে আমরা জানি না, সো Q2 আমরা এখানে লিখে রাখলাম, আর ডিভাইড বাই Q1 plus Q2, সো Q1 হচ্ছে কত 24 প্লাস Q2, Q2 এর ভ্যালুটা আমরা জানি না। ওকে, তো এখন আমরা রেস্ট অফ দ্য ক্যালকুলেশনস করে ফেলি। আমরা এই জায়গা থেকে এখানে কন্টিনিউ করছি, so we can say 5 into 24 plus Q is equal to 8 into 24 plus 40, so 5 into 24 হচ্ছে 5 20s are 100 আর 4 5s are 20, so 120 প্লাস, মানে আমরা বেসিক্যালি এটাকে এই সাইডে নিয়ে এসে এখানে একটা ইকুয়েশন লিখছি, so 120 plus 5 into Q2 is equal to হচ্ছে 8 into 24, 824 হচ্ছে 8 20s are কত 160 আর 8 4s are 32, so 160 plus 32 is equal to 192, 192 plus 4 Q2. Okay, so এখন আমরা 4 Q2 টাকে এই সাইডে নিয়ে যাই, 120 টাকে এই সাইডে নিয়ে যাই, so 4 Q2 কে এই সাইডে নিয়ে গেলে 5 Q2 minus 4 Q2 is equal to শুধু Q2 থাকে, আর এদিকে 120 টাকে 192 এর সাথে মাইনাস করে দিই, তাহলে থাকতেছে হচ্ছে তোমার 20 থেকে 90 মাইনাস করলে 72, so
আমাদের রিকোয়ার্ড কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু 72 কেজিস Q2। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তো এই ফর্মুলাটা কনসেন্ট্রেশনের ফর্মুলা, যেটা আমরা ওভারঅল কনসেন্ট্রেশন ফর্মুলা যেটা দেখলাম, এটা অনেক সময় আমরা স্পাইরাল মেথডটাকে যখন অ্যাপ্লাই করতে পারি না, তখন আমরা এই ফর্মুলাটাতে রেজাল্ট করতে পারি, বিকজ এই ফর্মুলাটা একটু টাইম কনজিউমিং। ধরো তোমাকে ফিগার আউট করে করে তোমাকে ফর্মুলায় ফালাই যে ফাংশনগুলো ক্যারি আউট করতে হয়, একটা ফাংশন দুটো ফাংশন, তার আগে মনে করো যে সব কোনটা কিভাবে এটাও ডিটারমাইন করা, তারপরে এখানে আরো কয়েকটা ফাংশন মাল্টিপ্লাই করা, তারপরে মাইনাস করা, এই জিনিসটা। কিন্তু স্পাইডার মেথডে আমাদের এতগুলো ফাংশন ক্যারি আউট করা লাগে না। স্পাইডার মেথডটা রিলেটিভলি আরেকটু ইজিয়ার, একটু ট্রিকি, কিন্তু সেই স্পাইডার মেথডটা যখন আমরা শিখে ফেলতে পারবো, তখন আমাদেরকে অ্যাকচুয়ালি মানে ফার্স্টে শিখতে একটু কষ্ট হলো, ইন দ্য লং টার্ম আমাদের অনেক টাইম সেভ করে দিতে পারে। সো প্র্যাকটিস করতে করতে আমরা স্পাইরাল মেথডটাকে যদি শিখে ফেলতে পারি ভালো মতো, তাহলে আমাদের এক্সাম হলে বা আমাদেরকে যে কোনো সময় আমাদের টাইম অনেক সেভ করে দেবে। তো স্পাইরাল মেথডটা চলো আমরা একটু দেখার চেষ্টা করি স্পাইরাল মেথডটা কি। আচ্ছা, তো বেসিকলি স্পাইরাল মেথডটা কাজ করে আমাদের স্পাইরাল মেথডটা বেসিকলি কাজ করে এইভাবে। It almost looks like a four-leg spiral, of course. That is why it's named spiral. তো স্পাইরাল মেথডে আমাদের যে জিনিসটা থাকে, ধরো এখানে একটা কনসেন্ট্রেশন থাকে, এখানে একটা কনসেন্ট্রেশন থাকে, আর এখানে ফাইনাল কনসেন্ট্রেশন থাকে। আর কনসেন্ট্রেশনের উপরে অনেক সময় কোয়ান্টিটি থাকে, এই কোয়ান্টিটি দুইটা থাকতেও পারে, দুইটা নাও থাকতে পারে, যে কোনো একটা কোয়ান্টিটিও থাকতে পারে। আর এটার উপরে আমরা কোয়ান্টিটি থ্রিটা থাকে। তো আমরা যে জিনিসটা করি, এখান থেকে এখানে ডিরেক্টলি যেটা বড় থাকে সেই বড়টা থেকে ছোটটা আমরা মাইনাস করি। সো যদি সি বড় থাকে আর সি ওয়ান ছোট থাকে, আই মিন সি টু হবে, সি বড় থাকে সি টু যদি ছোট থাকে তাহলে সি মাইনাস সি টু হবে, আর যদি সি টু বড় থাকে সি ছোট থাকে তাহলে সি টু মাইনাস সি হবে। সো আমরা জাস্ট এই ডিরেকশনে যাচ্ছি, তার মানে এটা না যে আমরা এটা থেকে এটা মাইনাস করে এখানে আসতেছি, বা এটা থেকে এটা মাইনাস করে এখানে আসতেছি, এরকম না। জাস্ট যেটা বড় হবে সেটা থেকে ছোটটা মাইনাস করি। সিমিলারলি এই ক্ষেত্রে তো আমরা এইখানে ডিফারেন্সটা বের করি, দ্য ডিফারেন্স বিটুইন এই সি এন্ড সি টু। সো ডিফারেন্স বিটুইন সি এন্ড সি টু, আর এখানে হচ্ছে ডিফারেন্স বিটুইন সি এন্ড সি ওয়ান। তো এই যে ডিফারেন্সটা আমরা পাই, এই যে দুই জিনিসটা, এই দুইটা নাম্বার, ধরো আমরা এখানে x1 পেলাম আর এখানে আমরা x2 পেলাম। সো তখন আমরা x1 আর x2 কে একটা রেশিও হিসেবে এক্সপ্রেস করে দিতে পারি যে x1 is to x2। তো এই কনসেন্ট্রেশনটা x1 is to x2 রেশিওতে এখানে এই কম্পোনেন্ট দুইটা আছে, কম্পোনেন্ট 1 কম্পোনেন্ট 2। কম্পোনেন্ট তো না, এটা কনসেন্ট্রেশন অফ দ্য কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটা আছে। তো এটা এই রেশিওতে আছে। এখন তোমাকে যদি এখান থেকে বলে যে এই C1 জিনিসটার পার্সেন্টেজ কতটুকু, বা C1 জিনিসটা এই কনসেন্ট্রেশনের মধ্যে কত ই রেশিওতে আছে বা কি পার্সেন্টেজ আছে, তখন তুমি এই যে C1 টা কি, C1 টা डायरेक्टली হচ্ছে এই x1 কে রিপ্রেজেন্ট করে। তো তখন তুমি বলতে পারো যে C1 হচ্ছে এখানে x1 বাই এই দুইটা যেহেতু রেশিও, সো টোটাল জিনিসটার আমরা আমাদেরকে নিতে হবে x1 বাই x1 প্লাস x2।
এই রেশিওতে এই কম্পোনেন্টটা এই কনসেন্ট্রেশনের মধ্যে আছে। আর যদি পার্সেন্টেজ বলে তাহলে জাস্ট এটার সাথে 100 মাল্টিপ্লাই করবে, রেশিও বললে 100 মাল্টিপ্লাই করবে না, পার্সেন্টেজ বললে করবে। আচ্ছা গাইস, এখন আমি বুঝতেছি তোমাদের হয়তো এই জিনিসটা একটু কমপ্লিকেটেড লাগতেছে বা মনে হচ্ছে যে আসলে মানে এটা মানে থিওরিতে খুবই একটু হার্ড লাগতে পারে, বাট যখন আমরা ম্যাথ করে আমরা এটাকে অ্যাপ্লাই করে দেখা দিব, যেটা আমি এখনই করব, তখন তোমাদেরকে এই জিনিসটা পুরোটা ক্লিয়ার হবে। সো ভয় পেও না, জাস্ট স্টিক উইথ মি। এন্ড গাইস, আরেকটা জিনিস, যখনই আমরা একটা কনসেপ্ট ডিসকাস করতেছি বা কিছু করতেছি, আমি সবসময় তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা এই জিনিসটা খাতার মধ্যে নোট ডাউন করে নাও। যদি 100% না বুঝো তাও নোট ডাউন করে নাও, ভিডিওটা একটু পজ করে নোট ডাউন করে নাও, যাতে পরে যখন আমরা ম্যাথটা করব তখন তোমার এই জিনিসটা হেল্প করবে। ওকে, আই উইল জাস্ট লুক এট দ্য কোশ্চেন। আচ্ছা, তো চলো আমরা এখন একটা ক্লাসিক কোশ্চেন করি, এই স্পাইডার মেথডটাকে কিভাবে করে অ্যাপ্লাই করা যায়, এই মেথডটা করতে চাই। এইটাকে প্র্যাকটিস করার জন্য আমরা একটা কোশ্চেন করি। সো কোশ্চেন নাম্বার 2, 16 ounces of fresh orange juice contains 216 calories. 16 ounces of fresh juice. 16 ounces of fresh juice contains 216 calories. And 16 ounces of grape juice. 16 ounces of one 74 calories. If an 8-ounce mixture of these two juices contains 94 calories. $94 calories. What fraction of the mixture is orange juice? Sorry guys, what fraction of the mixture is orange juice? Okay guys, তোমরা হয়তো কোশ্চেনটা দেখতে পারতেছো। তো কোশ্চেনটা বলতেছে যে 16 ounces of fresh orange juice contains 216 calories, and 16 ounces of grape juice contains 174 calories. If an 8-ounce mixture of the two juices contains 94 calories, what fraction of the mixture is orange juice? My bad, 16 ounces contain হবে, and এখানেও contain, যেহেতু 16 ounces, it's plural. What fraction of the mixture is orange juice? আচ্ছা, তো দেখো এখানে আমাদের জিনিসটা কি আছে, 16 আউন্স ফ্রেশ অরেঞ্জ জুস আছে, আর সেই 16 আউন্স আছে 216 ক্যালোরিজ। আবার 16 আউন্স আছে গ্রেপ জুস,
এখানে আছে 174 ক্যালোরিজ, কিন্তু আমাদের কোশ্চেনে বলতেছে 8 আউন্স মিক্সচার অফ দ্য টু জুসেস, দুইটা জুস মিক্স করার পরে 8 আউন্স মিক্সচারে যদি 94 ক্যালোরিজ থাকে তাহলে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য মিক্সচার ইজ অরেঞ্জ জুস। তাহলে এই যে মিক্সচারটা 8 আউন্স মিক্সচার, এটার মধ্যে অরেঞ্জ জুসের ফ্র্যাকশনটা, ফ্র্যাকশন বা রেশিও, বুঝে রেশিও মানে হচ্ছে 2:3 এভাবে করে, ফ্র্যাকশন মানে হচ্ছে 2/3, ফ্র্যাকশন রেশিও সেম। তো আমাদেরকে তাহলে এই প্রবলেমটাকে অ্যাডজাস্ট করার আগে আমরা যে জিনিসটা আমরা করতে পারি, এটাও 16 আউন্স আছে, এটাও 16 আউন্স আছে, কিন্তু এটা 8 আউন্স আছে। তো 8 আউন্সে যদি 94 ক্যালোরিজ থাকে তাহলে 16 আউন্সে কত? 8 into 2 16, তাহলে 94 ক্যালোরিজ হলো ডাবল হয়ে যাবে। সো 94 into 2 which is equal to 188 ক্যালোরিজ, রাইট? তো আমরা যে জিনিসটা করব, 8 আউন্সের জায়গায় আমরা এখানে 16 আউন্স বানিয়ে দেব, 8 2 are 16, আর 94 ক্যালোরিজের জায়গায় তাহলে 8 আউন্সে 94 থাকলে 16 আউন্সে আছে, obviously এটা হবে। তো 94 into 2 হচ্ছে 188 ক্যালোরিজ পাবে। ওকে, আচ্ছা এখন আমাদের ফাইনাল স্পাইরাল মেথডের যে জিনিসটা, সেই জিনিসটা আচ্ছা নোটিস করো একটা জিনিস, আমি যখন স্পাইরাল মেথডটাকে এক্সপ্লেইন করেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে উপরে একটা কোয়ান্টিটি থাকে তারপরে নিচে কনসেন্ট্রেশন থাকে। তো এটা অলওয়েজ হয় না। যেমন এখানে দেখো 216 ক্যালোরি, যেটা কিন্তু আমরা ডিরেক্টলি ওভাবে করে কনসেন্ট্রেশন বলতে পারি না, এটা পার্সেন্টেজ হিসেবে কনসেন্ট্রেশন বলতে পারি, বাট হ্যাঁ অন্যভাবে কনসেন্ট্রেশন বলতে পারি। সো টার্মস গুলা খুব একটু লুজলি ইউজ, বুঝছো? আমি যে টার্মস গুলা ইউজ করি মাঝে মধ্যে বা করবো, এটা একটু লুজলি ইউজ। সো মানে কিপ রুম ফর ইন্টারপ্রিটেশন, কিংবা কিপ রুম ফর মানে মানে খুব বেশি লিটারালি টার্মস গুলাকে নিবা না। আচ্ছা, তো আমরা এখন এটাকে কিভাবে সাজাতে পারি? আমরা এইভাবে করে লিখি অরেঞ্জ জুস, গ্রেপ জুস। এখন অরেঞ্জ জুস তিনটাই তো 16 আউন্সে, সো আমরা এই আউন্সটা তিনটার রেশিও যেহেতু সেম, আমরা আউন্সটাকে আমরা নিলাম না, আমরা জাস্ট ক্যালোরিজ নিয়ে কাজ করব। তো অরেঞ্জ জুস হচ্ছে ফার্স্টে আছে 216 ক্যালোরিজ, গ্রেপ জুস আছে 174 ক্যালোরিজ, দুইটা মিলায় মিক্সচারে আছে হচ্ছে 188 ক্যালোরিজ। আচ্ছা, তো এখন আমাদেরকে বের করতে বলছে what fraction of the mixture is orange juice। এই অরেঞ্জ জুসটা এই মিক্সচারের মধ্যে কি ফ্র্যাকশন আছে? তো এখন দেখো আমরা স্পাইরালটাকে যেভাবে করে করব, এই সো এটা করলে কি আমি কি বলছিলাম, মাইনাস করতে হবে এই দুটোর ডিফারেন্স, বড়টা থেকে ছোটটা। তো এখানে 188 বড়, 177 174 ছোট, তাহলে এটা মাইনাস করলে আসছে হচ্ছে 14, 188 minus 170। এখন আমরা এই সাইড ওয়াইজ করি, এই সাইড ওয়াইজ করলে আবার এটা বড় এটা ছোট, তাহলে এটা থেকে এটা মাইনাস করতে হবে। 216 minus 180 is equal to 16 plus 12 28। তো তার মানে আমরা বলতে পারি এই যে মিক্সচারটা, এই মিক্সচারটার মধ্যে তো অরেঞ্জ জুস গ্রেপ জুস দুইটাই আছে, রাইট? দুইটাই আছে, কিন্তু এই দুইটার মধ্যে অরেঞ্জ জুসের আর গ্রেপ জুসের রেশিওটা হবে 14:28, which is 14:28 মানে কি দেখো, 14:28 মানে হচ্ছে 14/28, 14/28 is equivalent to কি 1/2। তো তার মানে 1:2 রেশিওতে অরেঞ্জ জুস আর গ্রেপ জুস এটার ভিতরে আছে, রাইট? তো হ্যাঁ, কিন্তু আমাদের কোশ্চেনে কি বলছে দেখো, আমাদের কোশ্চেনে কিন্তু বলে নাই যে হোয়াট ইজ দ্য রেশিও অফ অরেঞ্জ জুস টু গ্রেপ জুস ইন দ্য মিক্সচার। আমাদেরকে বলছে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য মিক্সচার, মানে পুরো মিক্সচারের মধ্যে কি ফ্র্যাকশন হচ্ছে অরেঞ্জ জুস। তো এখন একটা জিনিস খুব কেয়ারফুলি নোটিস করো, যদি অরেঞ্জ জুস 1 পোরশন হয়, গ্রেপ জুস 2 পোরশন হয়, আর মিক্সচারটা যদি অরেঞ্জ জুস আর গ্রেপ জুস মিলে হয়, তার মানে পুরো মিক্সচারটার রেশিও কত? 1 plus 2 is equal to 3, তাই তো? 1 part orange juice, 2 part grape juice।
2 পার্ট আর 1 পার্ট 3 পার্ট মিলে হচ্ছে পুরো মিক্সচার। আর এই পুরো মিক্সচারের মধ্যে অরেঞ্জ জুস আছে হচ্ছে 1 পার্ট। সো ফ্র্যাকশন অফ দ্য মিক্সচার ইজ অরেঞ্জ জুস কত? 1 part out of the total 3 part of the mixture is orange juice. So আমাদের অ্যানসার হবে এই 1/3। আশা করি তোমরা অ্যানসারটাকে বুঝতে পারছো। আর এটাই ছিল আমাদের স্পাইডার মেথড, দ্য ফেমাস স্পাইডার মেথড। তাহলে আমরা ম্যাথটাকে আরেকবার একটু বোঝার চেষ্টা করি। 16 ounces of fresh orange juice contains 216 calories, and 16 ounces of grape juice contain fresh orange juice contain 216 calories, and 16 ounces of grape juice contain 174 calories. If an 8-ounce mixture of the two juices এত ক্যালোরি, তাহলে পুরো ফ্র্যাকশনের মধ্যে কি পুরো মিক্সচারের মধ্যে কতটুকু ফ্র্যাকশন হচ্ছে অরেঞ্জ জুস। তো আমরা এটাকে কিভাবে করে অ্যাড্রেস করলাম? আমরা ফার্স্টে দেখলাম যে এটাও 16 আউন্স অরেঞ্জ জুস, 16 আউন্স গ্রেপ জুস। আমরা মিক্সচারটা 8 আউন্সে দেওয়া ছিল, আমরা ওটাকেও 16 আউন্সে নিয়ে গেলাম, আর সিমিলারলি ক্যালোরিজটাকে অ্যাডজাস্ট করলাম। তারপর আমরা এটাকে স্পাইডার মেথডে ফরম্যাটে বসাই দিলাম। ফরম্যাটে বসাই দিয়ে দেখলাম যে the ratio of orange juice and grape juice in the mixture is 1:2. সো 1 ভাগ অরেঞ্জ জুস থাকে আর 2 ভাগ গ্রেপ জুস থাকে পুরো মিক্সচারের মধ্যে। তো তাহলে মিক্সচারটার টোটাল রেশিওটা কত? বাট পুরো মিক্সচারটাকে যদি আমরা নাম্বারে এক্সপ্রেস করতে যাই সেটা কি হবে? 1 + 2 = 3। আর এই পুরো 3 পার্টের মধ্যে 1 পার্ট হচ্ছে অরেঞ্জ জুস। So 1/3 is the fraction of the mixture that is orange juice, and that is our answer. So আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা গাইস, সো তোমাদেরকে আরেকটা জিনিস আমি একটু বলে রাখতে চাই যে রেশিও এন্ড প্রপোর্শন আমাদের একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটা আমরা সামনের ক্লাসে দেখবো, আমরা দেখবো। আর ধরো অন্যান্য কিছু চ্যাপ্টার থেকে বা কিছু কনসেপ্ট থেকে ম্যাথ, এগুলো মিলাই কিন্তু মিক্সচারের ম্যাথটা হয়, বা মিক্সচার রিলেটেড যে প্রবলেমসগুলো, কনসেন্ট্রেশন রিলেটেড প্রবলেমসগুলো যেগুলো, সেগুলো হয়। তো অনেক সময় তোমার এরকম মিক্সচার টাইপের প্রবলেম দেখলেও সেগুলোকে নেসেসারিলি তোমার ওই যে ফার্স্টের কনসেন্ট্রেশনের ফর্মুলা বা এই যে আমরা মিক্সচারের যে ফর্মুলাটা দেখালাম স্পাইরাল মেথড, এগুলোতে ফালানো লাগে না। অনেক কিছু তোমার মুখে মুখে করা যায় বা আরো শর্টকাট ওয়েতে করা যায়। সেটার জন্য তোমার স্পাইরালটা নেসেসারি না। স্পাইরালটা নেসেসারি যে আমরা এই ফরম্যাটের যে ম্যাথ দেখলাম, দুইটার কনসেন্ট্রেশন, তারপরে দুইটার অ্যামাউন্ট, কোয়ান্টিটি, এত কেজি বা এত আউন্সের মধ্যে এত আউন্সের মধ্যে এত, তাহলে মিক্সচারের মধ্যে কতটুকু হবে, এরকম ফরম্যাটের মধ্যে আমাদের হচ্ছে স্পাইরাল মেথডটা মেইনলি লাগে। কিন্তু সব ম্যাথের ফরম্যাটটা সেম হয় না। কিছু কিছু ফরম্যাটে তোমার স্পাইরাল মেথড ছাড়াও তুমি মুখে মুখে করতে পারবা। সো এটা মনে রাখবা যে সব সময় আমরা এরকম ম্যাথ দেখলে আমরা ওটাকে স্পাইডারে ফলাইতে যাব না। রাদার আমরা আগে কোশ্চেনটা পড়বো, কোশ্চেনটা পরে আমরা বুঝবো যে আমাদের কোশ্চেনটা কি চাইছে, আর সেটা দেখার পর হচ্ছে আমরা সবচেয়ে শর্টেস্ট পসিবল ওয়েতে আমরা ম্যাথটাকে অ্যাপ্রোচ করবো। এবং সেই শর্টেস্ট পসিবল ওয়েটাতে যদি স্পাইডার আমাদের না লাগে বা আমাদের কনসেন্ট্রেশন ফর্মুলা যদি না লাগে, আমরা এটা ইউজ করবো না। ওকে, তো লেটস গো অন টু আওয়ার কোয়েশ্চেন নাম্বার 3. Okay, so আমাদের question number 3, which is the ratio of water and salt in a 16 kg of salt water solution. Salt
water solution is 3:1. So how much water in kg must be added to make the ratio of water to salt 4:1? আচ্ছা, তো মনে পড়ে তোমাদের কাছে আমি একটু আগে একটা জিনিস বলছিলাম যে আমরা মানে এই ম্যাথগুলা রেশিও এন্ড প্রপোর্শন, তারপরে তোমার আরো ডিফারেন্ট কনসেপ্ট বা অনেক কিছু মিলে হতে পারে। তো নেসেসারিলি আমাদেরকে কনসেন্ট্রেশনের ফর্মুলা বা স্পাইডার মেথডে ফেলেই আমাদের এই জিনিসগুলো করতে হবে না। আমরা রাদার এটাকে যদি আমরা শর্টকাট ওয়েতে অ্যাপ্রোচ করতে পারি, সেটা আমাদের জন্য আরো বেশি টাইম এফিশিয়েন্ট এন্ড অলসো মানে আমাদের জন্য বেটার ওভারঅল। তো এই ম্যাথটা হচ্ছে এরকম একটা ম্যাথ। কেন দেখো, the ratio of water and salt in a 16 kg salt water solution is 3:1. তো একটা সল্ট ওয়াটার সলিউশনের মধ্যে ওয়াটার আর সল্টের রেশিও হচ্ছে ওয়াটার 3 ভাগ সল্ট 1 ভাগ। হাউ মাচ ইন কেজি মাস্ট বি অ্যাডেড, হাউ মাচ ওয়াটার ইন কেজি, কতটুকু পানি কেজিতে অ্যাড করতে হবে ইনটু দিস সলিউশন টু মেক দ্য রেশিও অফ ওয়াটার টু সল্ট 4:1। তো ওয়াটার টু সল্ট যদি আমরা 4:1 বানাতে চাই, আগে ছিল 3:1 ওয়াটার টু সল্ট, আমরা ওয়াটার টু সল্ট এখন 4:1 করতে চাই, তাহলে কত কেজি ওয়াটার হচ্ছে আমাদেরকে অ্যাড করতে হবে। তো এখন আমরা এইভাবে করে শুরু করি। দেখো এখানে বলছে 16 কেজি সল্ট ওয়াটার সলিউশন, তো এই 16 কেজির মধ্যে হচ্ছে ওয়াটার এন্ড সল্টের রেশিও হচ্ছে 3:1। ঠিক আছে, 16 কেজির মধ্যে 3 ভাগ ওয়াটার 1 ভাগ সল্ট, তাহলে টোটাল কত, টোটাল রেশিওটা কত, 3 + 1 which is equal to 4, রাইট? তো এই টোটাল রেশিও 4 হচ্ছে রিয়েল লাইফের 16, রাইট? তাহলে রেশিওর 1 কত? তো 4 যদি 16 হয়, 1 হচ্ছে কত, 16 divided by 4 which is equal to 4 kgs। তো তার মানে আমরা এই রেশিওটা থেকে বের করতে পারি যে এই 16 কেজির মধ্যে সুগার হচ্ছে 1 পোরশন, তার মানে সুগার আছে হচ্ছে 4 কেজি আর ওয়াটার হচ্ছে 3 পোরশন, তো তার মানে ওয়াটার আছে হচ্ছে 4 3 12 কেজি। তো দেখো 12 কেজি প্লাস 4 কেজি 16, তাহলে আমাদের পুরো জিনিসটা মিলে যাচ্ছে। তো তার মানে মেইন যে জিনিসটা আমরা এখান থেকে পেলাম যে রেশিও 1 হচ্ছে আমাদের রিয়েল লাইফের কোয়ান্টিটির 4 কেজি। এখন দেখো আমাদের রেশিওটা ছিল 3:1, আমাদেরকে বলছে কত কেজি অ্যাড করলে 4:1 হবে। তো রেশিওটা কি 3 থেকে 1, 3 থেকে 4, 1 বাড়ছে না? যদি 1 বেড়ে থাকে আর 1 কেজি 1 রেশিওর 1 যদি রিয়েল লাইফের 4 কেজি হয়, তো তাহলে 3:4 1 বাড়তেও আমাদের বাড়াতে হবে 4 কেজি। So this is our correct answer. দেখো এই ম্যাথের জন্য আমাদের স্পাইরাল মেথড বা কনসলিউশন কিছু কিন্তু লাগছে না, আমরা এটা মুখোমুখি করে ফেলেছি। আমি আবার শর্টে তোমাদেরকে পুরো প্রসেসটা বলে দিই। 16 কেজির মধ্যে ওয়াটার আর সল্টের পরিমাণ হচ্ছে 3:1 রেশিও। তো তাহলে আমরা এখান থেকে বের করলাম পুরাটা কত, পুরাটা হচ্ছে 3 + 1 4, তো পুরো রেশিও যদি 4 হয় আর 4 রেশিও মানে যদি 16 কেজি হয়, তাহলে 1 রেশিও মানে কত, এটা আমি ইউনিটারি মেথডে বের করলাম। তো ইউনিটারি মেথডে বের করলাম
রেশিওর 4 হচ্ছে 16 কেজি, রেশিওর 1 হচ্ছে 16 ডিভাইডেড বাই 4 কেজি which is equal to 4 কেজি। তো রেশিওর 1 যদি 4 কেজি হয় তাহলে 3:1 থেকে 4:1 মানে জাস্ট 1 বেড়ে গেছে। এই 1 রেশিওর 1 বাড়া মানে কেজিতে কত বাড়া? 4 কেজি বাড়া। দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, এখন আমাদের কোশ্চেন নাম্বার 4। আমাদের কোশ্চেন নাম্বার 4 টা কি বলে? কোশ্চেন নাম্বার 4 হচ্ছে a man bought 50 kgs of sugar at the rate of টাকা 40 per kg. Per kg. He mixed it with some low grade sugar costing 25 taka per kg and sold the entire lot at 32 taka per kg. He mixed it with some lower grade sugar costing taka 25 per kg and sold the entire lot at taka 32 per kg. Making a profit of taka 160. How much inferior quality sugar it is? তো দেখো এই কোশ্চেনে কি বলছে? A man bought 50 kgs of sugar at টাকা 40 per kg. 40 টাকা per kg এই রেটে 50 কেজি সুগার কিনছে। তারপরে he mixed it with some lower grade sugar costing টাকা 25 কেজি। কিছু লো গ্রেড সুগারের সাথে সে ওই 50 কেজিটাকে মিক্স করছে। আর সেই লো গ্রেড সুগারের কস্ট হচ্ছে টাকা 25 পার কেজি। তারপরে he sold the entire lot. পুরাটা সে সেল করছে টাকা 32 পার কেজিতে। আর এতে তার প্রফিট হয়েছে হচ্ছে 160 টাকা। সো হাউ মাচ ইনফেরিয়র কোয়ালিটি সুগার ডিড হি মিক্স? তাহলে এই লো কোয়ালিটির যে সুগার বা ইনফেরিয়র কোয়ালিটি মানে হচ্ছে লো কোয়ালিটি সুগার। এখানে একটু ল্যাঙ্গুয়েজের চেঞ্জ আছে, সেটা আমাদেরকে নিশ্চয় বুঝতে হবে। ইনফেরিয়র কোয়ালিটি সুগার ডিড হি মিক্স, তো এই যে লো গ্রেড সুগার যে মিক্স করছে উইথ সাম লো গ্রেড সুগার, এটার কোয়ান্টিটিটা কত? তো দেখো এই ম্যাথটাও আমাদেরকে স্পেসিফিক ভাবে স্পাইরাল মেথড বা কনসেন্ট্রেশনের মেথডে আমাদের করতে হবে না, আমরা এটাকে এক্স ধরে করব, কারণ এক্স ধরে করলে এটা আমাদের সবচেয়ে কনভিনিয়েন্ট। আচ্ছা, তো এখন আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করি। ফার্স্টে 50 কেজি সুগার কিনছে 1 টাকা 40 পার কেজি। তো তাহলে টোটাল প্রাইসটা কত? 50 কেজির সাথে 40 পার কেজি, সো 50 ইনটু 40, এটা হচ্ছে টোটাল প্রাইস টাকা। হ্যাঁ, তারপরে he mixed it with some low grade sugar, তো এই লো গ্রেড সুগারটা কত হতে পারে?
ধরো আমরা ধরলাম এটা তো 50 কেজি দেওয়া আছে, এটা কেজি দেওয়া আছে, তো ধরো এটা x কেজি। তো তারপরে সে x কেজি কিনছে 25 পার কেজি, টাকা 25 পার কেজি, সো x ইনটু 25। হুম, এই পুরাটা ইকুয়াল টু হচ্ছে সে পুরাটা বেচছে 32 টাকা 32 পার কেজিতে। সো আর এটার সাথে তার প্রফিট হচ্ছে 160 টাকা। তো তার মানে প্রফিট 160 টাকা হয়েছে মানে কি? প্রফিট 160 টাকা হওয়ার মানে হচ্ছে মানে এই দেখো এই 32 টাকা, এই 32 পার কেজিতে বেচছে কি x কেজি আর 50 কেজি এই পুরাটা। সো আমরা এখানে কোয়ান্টিটির জায়গায় 50 প্লাস x কেজি এটা লিখলাম, মাল্টিপ্লাইড বাই 32 টাকা পার কেজি। এই 32 টাকা পার কেজিতে এবং এটার সাথে প্রফিট করছে 160 টাকা। তো আমরা এখানে প্লাস 160 লিখব। আচ্ছা, এখন আমরা ইকুয়েশনটাকে সলভ করার চেষ্টা করি। সো 50 ইনটু 40 হচ্ছে 2000 প্লাস 25 ইনটু x হচ্ছে 25x is equal to 50 plus x into 32. So 50 plus x into 32 যদি করি, 32 into 50 কত? 5 to the 10, 10 is 0, after the 1, 5 to the 50 is 160. So 1600. 1600 হবে, because 50 আছে, আর x into 32 হচ্ছে 32 plus 160. Guys, আমাদের একটা জায়গায় একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে and made a profit of টাকা 160। তো সো আমরা এটাকে প্রফিটটাকে আমরা প্লাস 160 লিখবো না, আমরা এটাকে লিখবো মাইনাস 160। তো মাইনাস 160 লিখতে হবে, বিকজ হচ্ছে যে যেহেতু প্রফিট করছে এটার সাথে, আর আমাদেরকে দুটো সাইড ব্যালেন্স করতে হবে। তো দুটো সাইড ব্যালেন্স করতে হলে আমাদেরকে হচ্ছে এই প্রফিটটা মাইনাস করতে হবে, তাহলে দুটো সাইডের কস্ট আর দুটো সাইডের কস্ট তখন সেম হবে, মানে কোনো প্রফিট থাকতেছে না। তো আমরা এটা থেকে প্রফিটটা মাইনাস করব, আমরা প্রফিটটাকে মাইনাস মাইনাস করব। আচ্ছা, তো এখন জিনিসটা দেখো, ইকুয়েশনটা হচ্ছে 2000 plus 25x is equal to 1600 plus 32x minus 160। তো এখন আমরা এই নাম্বার দুটোকে এই সাইডে নিয়ে আসি আর x টাকে এই সাইডে নিয়ে আসি। তো তাহলে কি হচ্ছে 2000 minus 1600 plus 160 is equal to 32x minus 25x, which is equal to 2000 minus 1600 হচ্ছে 400, 400 plus 160 হচ্ছে 560, 560 is equal to 32x minus 25x is equal to 7x. So তার মানে x is equal to, therefore x is equal to 560 divided by 7, so 7 8 is 56, so x is equal to 8. So x is equal to 80 মানে হচ্ছে 80 টা হচ্ছে কেজিতে আসছে আমাদের, হ্যাঁ, বিকজ আমরা x ধরে নিয়েছিলাম কেজি, x কেজি। তো how much inferior quality sugar do we mix? এটার অ্যানসার হবে 80। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আমি ক্লারিফিকেশনের জন্য আবার জিনিসটা বলি, আমাদের এখানে এটাকেও আমরা কনসেন্ট্রেশনের ফর্মুলা দিয়ে করতে পারতাম, কিন্তু কনসেন্ট্রেশনের ফর্মুলা হচ্ছে আমরা যদি ইকুয়েশন বানাই করি তাহলে আমাদের আরো ইজি হচ্ছে। এটা হচ্ছে কোয়ান্টিটি 1 আর এটা হচ্ছে তোমার ধরো কনসেন্ট্রেশন টাকা 40 পার কেজি, এটা কোয়ান্টিটি 2 x কেজি, এটা কনসেন্ট্রেশন, এটা হচ্ছে টোটাল কনসেন্ট্রেশন বড় হাতের সি, কিন্তু আমরা হচ্ছে যে হাউ মাচ ইনফেরিয়র কোয়ালিটি, তো বড় হাতের সি হলো হাউ মাচ ইনফেরিয়র কোয়ালিটি থেকে কত সেটা আমরা বের করব। সো সেটাকে আমরা x ধরে নিয়েছিলাম, এখান থেকে পুরো ইকুয়েশনটা থেকে আমরা x এর ভ্যালুটা বের করলাম। তো জিনিসটা এরকম হবে, যদি আমরা ফর্মুলা দিয়ে লিখতে চাই 32 is equal to 50 into 40
plus x into 25 divided by 50 plus x. দেখো এই জিনিসটাই কিন্তু সেম জিনিসটা আমরা ইকুয়েশনে করলাম 50 into 40 plus x into 25 is equal to 50 plus x আর 32টা যেহেতু c ছিল সো ওটা হচ্ছে যে মাল্টিপ্লাই বাই 32টা নিচে থেকে ওই সাইডে চলে গেল আর মাইনাস 160 করলাম বিকজ হচ্ছে আমাদের এখানে বলে দিছে যে মেকিং আ প্রফিট অফ 106 তো বেসিক্যালি এই প্রফিটের জন্যই আমরা ইকুয়েশনটা করলাম কারণ ইকুয়েশনটা করলে আমরা বুঝবো যে আচ্ছা তো এখানে এটার সাথে প্রফিটটা আছে তো আমরা এটা থেকে 160 মাইনাস করে দিলে আমাদের প্রফিটটা বাদ হয়ে যাচ্ছে সো এইভাবে করে তারপর আমরা ইকুয়েশনটা সলভ করে x এর ভ্যালু বের করলে x এর ভ্যালু পাচ্ছি আমরা 82 সো our correct answer is 82 এখন আমরা করব কোশ্চেন 5 তো কোশ্চেন 5 হচ্ছে a milk vendor has 2 cans of milk the first contains 25% water 25% water and the second contains 50%. While the second contains 50% water. How much milk should he mix from each of the cans respectively? Should he mix from each of the so as to get 12 liters of milk. Where the ratio of milk where the ratio of milk is to water is 3:5. আচ্ছা কোশ্চেনটার সাইজ দেখে ভয় পেও না কোশ্চেনটা অ্যাকচুয়ালি অনেক ইজি A milk vendor has 2 cans of milk তার 2 ক্যান মিল্ক আছে প্রথমটায় 25% water সেকেন্ডটায় 50% water how much milk should he mix from each of the cans so as to get 12 liters of milk where the ratio of milk to water is 3:5 তো এই দুইটা ক্যান থেকে কতটুকু মিল্ক সে দিবে যাতে তার একটা 12 লিটার মিল্কের ক্যানের মধ্যে সো as to get 12 liters of milk যেখানে রেশিও অফ মিল্ক ইজ টু ওয়াটার হবে 3:5 তো এই জিনিসটা আমরা যদি করতে চাই তাহলে ফার্স্টে যে জিনিসটা করতে হবে এই দেখো এই যে মিক্সচারের মধ্যে মিল্ক আর ওয়াটারের রেশিও কত 3:5 না কিন্তু এইখানে দেখো ওয়াটারের পার্সেন্টেজ দেওয়া আছে সো 25% ওয়াটার
50% ওয়াটার, তারপর 25% ওয়াটার মানে কত? 75% মিল্ক, 50% ওয়াটার মানে কত? 50% মিল্ক। কিন্তু এইখানে 3:5 রেশিওতে আছে, মিল্ক ইস টু ওয়াটারের রেশিও দেওয়া আছে। তো আমরা এখানেও আমরা ওয়াটারের পার্সেন্টেজটা আমরা টুক করে বের করে দিই। তো 3:5 যদি মিল্ক ইস টু ওয়াটার হয়, সরি এটা মিল্ক ইস টু ওয়াটার হবে না, এটা হবে ওয়াটার ইস টু মিল্ক। হ্যাঁ, এটা এখানে ওয়াটার ইস টু মিল্ক। তো আমাদের ওয়াটার ইস টু মিল্কের রেশিও যদি 3:5 হয়, তাহলে ওয়াটারের পার্সেন্টেজ কত? 3 divided by 3 plus 5, which is 3 divided by 8. 3 divided by 8 হচ্ছে 37.5। আচ্ছা 3 divided by 8 37.5 কেমনে বের করব? আমরা জানি কি 1 by 8 equal to হচ্ছে 12.5। সো 1 by 8 12.5 বলে তাহলে 1 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 12.5 তাহলে 3 25 which is equal to 37। আচ্ছা 37.5। এখন এই জিনিসটাকে আমরা স্পাইরালে বসাবো। তো ফার্স্টটাতে কত? 25% ওয়াটার, সেকেন্ডটাতে কত? 50% ওয়াটার, এবং ফাইনালি হচ্ছে আমরা তার কত পেলাম? 37.5% ওয়াটার। তো এখন আমরা এটাকে স্পাইরাল যদি করি, এখানে কত আসছে? 12.5, এখানে আসছে 12.5। তো 12.5 is 12.5 মানে হচ্ছে 1:1, রাইট? তো এখন আমরা তাহলে এটা থেকে কি বলতে পারি? এই যে দেখো কোশ্চেনটা দেখো, হাউ মাচ মিল্ক শুড হি মিক্স ফ্রম ইচ অফ দ্য ক্যানস? কতটুকু মিল্ক ইচ অফ দ্য ক্যান থেকে, এই এক একটা ক্যান থেকে সে মিক্স করবে, সো অ্যাজ টু গেট 12 লিটার্স অফ মিল্ক where the ratio of milk is to water is to 3 is 3:5। তা আমরা বলতে পারি যে হাউ মাচ মিল্ক শুড হি অ্যাড, সে 1:1 রেশিওতে মিল্কটা অ্যাড করবে। এখন এই কোশ্চেনের অপশনে ধরো ডিফারেন্ট রকম অপশনস থাকতে পারে, আমি অপশনসগুলো কোশ্চেনে তোমাদের মেনশন করে দেই না, আর অপশনসগুলো এরকম হতে পারে যেমন 4.8 লিটারস, 6.6 লিটারস, 5.7 লিটারস, তারপরে ধরো 7.5 লিটারস, 8.9 লিটারস, এরকম অপশন হতে পারে। হ্যাঁ, তো তোমাকে দেখতে হবে 1:1 রেশিও মানে কত, হাউ মাচ মিল্ক শুড বি মিক্স ফ্রম ইচ অফ দ্য মিক্সচার, এই এক একটা মিক্সচার থেকে কতটুকু করে মিল্ক দিবে। আমরা পেলাম 1:1 রেশিওতে মিল্ক দিবে, তার মানে অপশনে যদি 6:6 থাকে, তার মানে আমাদের 6:6 রেশিওতে নিতে হবে, বা অপশনে ধরো একটা 8:8 আছে, তাহলে আমাদের 8:8 এ নিতে হবে। মোট কথা মানে রেশিওটা সেম হতে হবে, 1:1 হতে হবে। সো অ্যানসারটা যদি ফ্র্যাকশনে চাইতো বা রেশিওতে চাইতো, আমরা 1:1 দিয়ে দিতাম, কিন্তু এখানে রেশিওতে চাইলে বলছে হাউ মাচ, তার মানে কোয়ান্টিটিতে চাইছে। তো কোয়ান্টিটিটা আমাদের অপশনে যেটাতে 1:1 রেশিওর কোয়ান্টিটিটা থাকবে, ওই কোয়ান্টিটিতে আমরা ওটা হচ্ছে যে অ্যানসার বলবো। আচ্ছা এখন আমরা কুইক শর্ট একটা ম্যাথ করব। শর্ট ম্যাথটা হচ্ছে, if 10 grams of sugar are added to a 40-gram serving of a breakfast, the sugar added to a 40-gram serving of a cereal containing 30% sugar, what is the percent concentration of sugar in the resulting mixture?
concentration of sugar in the resulting mixture. তো বেসিক্যালি এখানে বলতেছে যে যদি একটা 40 গ্রাম সার্ভিং অফ এ সিরিয়াল কন্টেনিং 30% সুগার এটার সাথে যদি আবার 10 গ্রাম সুগার অ্যাড করা হয় তাহলে ওই রেজাল্টিং মিক্সচারের মধ্যে হোয়াট ইজ দ্য পার্সেন্ট কনসেন্ট্রেশন অফ সুগার, মানে সুগারের কত পার্সেন্ট, মানে কনসেন্ট্রেশনটা কত পার্সেন্ট হবে। তো এখানে একটা জিনিস দেখো, প্রথমে বলছে 40 গ্রাম সার্ভিং। সার্ভিং মানে হচ্ছে ধরো একটা সিরিয়ালের আমি ধরো যে আমি তো পুরো সিরিয়ালটা তো একদিনে খাবো না, আমি হচ্ছে যে ধরো 2 চামচ বা 4 চামচ বা এই যে 40 গ্রাম, আমি 40 গ্রাম আমি এক বোল দুধের মধ্যে নিলাম। তো এই 40 গ্রাম সার্ভিং এই সিরিয়ালের 40 গ্রাম সার্ভিং এর মধ্যে আবার 30% সুগার আছে। তো তাহলে আমরা 40 গ্রামের মধ্যে 30% কতটুকু বের করি? 30% হচ্ছে 40 ইনটু 30 বাই 100 12। তো তার মানে 40 গ্রামের মধ্যে 12 গ্রাম হচ্ছে সুগার আছে। এই 12 গ্রামের সাথে আমি আবার 10 গ্রাম অ্যাড করে দিলাম। তো তাহলে 12 প্লাস 10 গ্রাম ইজ ইকুয়াল টু কত? 22 গ্রাম। আচ্ছা, তো নোটিস করো 22 গ্রাম সুগার, কিন্তু এই 10 গ্রাম সুগার তো আমি এই পুরো 40 গ্রাম সার্ভিং এর সাথে অ্যাড করলাম। তাহলে আমার সার্ভিংটা কত হয়ে গেল? 50 গ্রাম হয়ে গেল। 10 40 প্লাস 10, সো তার মানে কি 12 গ্রাম সুগার আছে আউট অফ আ 50 গ্রাম সার্ভিং। তো এই তো ম্যাচ হয়ে গেল। আমাদের বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্ট কনসেন্ট্রেশন। তো 50 এর মধ্যে 22 হলে 100 এর মধ্যে কত? জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, is equal to 44 by 100. So তার মানে আমাদের পার্সেন্ট কম্পোজিশন বা পার্সেন্ট কনসেন্ট্রেশন অফ সুগার ইন দ্য রেজাল্টিং মিক্সচার ইজ 44 by 100. তো তার মানে সুগার কত? 44%. And this is our answer. So that's it for today guys. আশা করি তোমরা চ্যাপ্টারটা বুঝতে পারছো। আমি জানি মিক্সচার চ্যাপ্টারটা ফার্স্টে একটু হার্ড মনে হতে পারে, বাট তোমরা যদি প্র্যাকটিস করো, তোমরা যদি আমার রেকমেন্ডেড যে বইগুলো বলো, তোমাদের যে বাজারে যে বইগুলো সবচেয়ে বেশি ইউজ হয় সেগুলো থেকে যদি প্র্যাকটিস করো এবং অনলাইনে প্রচুর রিসোর্স আছে সেগুলো থেকে যদি প্র্যাকটিস করো, আমি যে কনসেপ্টগুলো শিখেছি এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে, তাহলে তোমাদের একদম ক্লিন হয়ে যাবে। তোমাদের ইনশাআল্লাহ ভবিষ্যতে আর কোনো প্রবলেম হবে না, and you will be basically good to go. So our next concept class দেখা হবে ইনশাআল্লাহ guys. Till then take care and bye.